আমরা ইলাস্ট্রেটর টপিক শুরু করছি আজকে থেকে। তো এখানে সবার প্রথম আমরা ইন্টারফেসটা দেখছি যে এটা হচ্ছে ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর। ঠিক সিমিলার ফটোশপের মতোই, এখানে ঠিক সেমভাবে টুলসগুলো আছে, এখানে মেনুগুলো। এটা হচ্ছে নতুন ডকুমেন্টের জন্য ডায়ালগ বক্স, এখানে উইন্ডোগুলো আছে, প্যালেট, ফ্লোটিং প্যালেটসগুলো। তো মোটামুটি আমরা ফটোশপ ইংরেজি, যেমন এখানে ফটোশপ রান আছে, ফটোশপটা যেরকম সি এরকম হচ্ছে ফটোশপটা, আর এটা হচ্ছে ইলাস্ট্রেটর। সো দেখতে সিমিলার হলেও কাজ মানে অনেকটাই আলাদা। ঠিক আছে, মূলত ফটোশপকে বলা হচ্ছে যে ইমেজ এডিটিং সফটওয়্যার, ইমেজ নিয়ে কাজ করে। ওকে, আর ইমেজ নিয়ে যেহেতু কাজ করে, সো এখানে গ্রাফিক্স টাইপস হচ্ছে রাস্টার গ্রাফিক্স, অর্থাৎ পিক্সেল দিয়ে যেটা। আর এখানে যেহেতু এটা ইলাস্ট্রেটর, তো ইলাস্ট্রেটরে যেটা হয়ে থাকে এটা হচ্ছে অবজেক্ট বেস কাজ করে, আর এখানে গ্রাফিক্স টাইপস হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। ঠিক আছে, তো আমরা এটা ডিটেলসে পরে আসতেছি। তো আমরা ইলাস্ট্রেটরে কী ধরনের কাজ করব, আমরা যেহেতু বলছি যে ইলাস্ট্রেটর হচ্ছে মূলত ড্রয়িং সফটওয়্যার, ড্রয়িং। ঠিক আছে, যেভাবে ফটোশপকে বলা হচ্ছে ইমেজ এডিটিং, ইলাস্ট্রেটরকে বলা হচ্ছে ড্রয়িং সফটওয়্যার। আর ড্রয়িং সফটওয়্যার বলার পিছনে কারণটা হচ্ছে ড্রয়িংয়ের যে কোনো পার্ট কিন্তু পুরোটাই নিজে থেকে করতে হয়, তাই না? যে একটা ড্রয়িং করব, আমি যা আঁকছি, যা কিছু করছি, পুরোটা নিজে থেকে, রাইট? ঠিক ইলাস্ট্রেটর এরকমই একটা সফটওয়্যার, যেখানে আমরা যা কিছু করব সব কিছু নিজে থেকেই আমরা করব। ওকে, তো তাহলে আমরা দেখি যে ইলাস্ট্রেটর দিয়ে কী করা যায়, এরকম কিছু স্যাম্পল ওয়ার্কস দেখি আমরা। সি, এখানে কিছু স্যাম্পল ওয়ার্কস আমরা ইলাস্ট্রেটরে দেখছি। যেমন সি, এরকম জার্সির ডিজাইন, একদম প্রথমে শুরু করলাম যে এরকম যদি ফ্যাশন ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমরা ইলাস্ট্রেশনের কাজ করে থাকি। তো ফ্যাশন ডিজাইনিংয়ের ক্ষেত্রে কীভাবে, কারণ একটা ফ্যাশন বা একটা মডেল যখন তৈরি হয়, তখন এটা সিম্পলি আমরা একটা ছোট্ট একটা জার্সি দিয়ে বুঝাতে পারি। যেমন এই যে জার্সিটা আমরা দেখছি, এই জার্সিটা কিন্তু অনেকগুলো অবজেক্ট দিয়ে তারপরে এই জার্সিটা তৈরি। তো এটা কে করছে? এটা ফটোশপ না, এটা ইলাস্ট্রেটরের মাধ্যমে। ঠিক আছে, যেমন এইগুলো তো, এই যে এটা তো রিয়েল, বাট এটা প্রথমে করা হয়েছে কি এরকম ইলাস্ট্রেশনের মাধ্যমে করা যেতে পারে। হ্যাঁ, যে কোনো ডিজাইন, অর্থাৎ এই যে এই ডিজাইনগুলো কিন্তু বানানো। ঠিক আছে, তো এটা কিসের মাধ্যমে? ইলাস্ট্রেশনের মাধ্যমে করা হয়েছে। তাহলে আমরা যে কোনো ড্রেস ডিজাইন বা ফ্যাশন ডিজাইনিংয়ের ক্ষেত্রে প্রথমত আমরা ইলাস্ট্রেটরকে ইউজ করতে পারবো। ওকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ইলাস্ট্রেটর আমরা যেটা করব, যেমন সে ডিফারেন্ট এই যে যেমন এখানে বৈশাখী ডিজাইনগুলো, যে বৈশাখী যে ড্রয়িং ইয়েগুলো, যেমন এরকম বিভিন্ন ডিজাইনের যে পার্টগুলো, এগুলো এগুলো কিসে করা? এগুলো হচ্ছে ইলাস্ট্রেটরে করা। ঠিক আছে, তারপরে আমরা দেখি আবারও সেই ফ্যাশন ডিজাইনের বিষয়টা চলে আসছে। এখানে আমরা দেখছি যে সি, গেঞ্জিটা এরকম ছিল, ওর মধ্যে কিন্তু এই যে ডিজাইনটা বসানো কিসে? ইলাস্ট্রেটরে বসানো। ঠিক আছে, এই যে টি শার্টগুলো ডিজাইন করা হয়েছে, হ্যাঁ, এই যে ড্রয়িংগুলো থেকে যে একটা, এই যে ড্রয়িংগুলো থেকে যে একটা ড্রেস বের করা হয়, এগুলো ইলাস্ট্রেশনে করা হয়। ঠিক আছে, এই যে একটা জুতার ডিজাইন করার ক্ষেত্রেও ইলাস্ট্রেটরকে ইউজ করা হচ্ছে। ওকে, তো এরকম বিভিন্ন ক্ষেত্রে যে এরকম একটা ফ্ল্যাট অবজেক্টের মধ্যে কোথায় কী যাবে, এগুলোকে আমরা ইলাস্ট্রেশনের মধ্যে করছি। ইভেন এর বাইরেও ওই যে সিরামিক্স, তারপর হচ্ছে আমাদের এই যে টাইলসের যে ডিজাইনগুলো হয়ে থাকে, এগুলো সবগুলো আমরা করে থাকি ইলাস্ট্রেটরের মাধ্যমে। আচ্ছা, তারপর হচ্ছে গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টিং রিলেটেড, যেমন আমরা এরকম সুভিনিয়র, এই যে এরকম একটা ক্যালেন্ডার টাইপের ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু আমরা ইলাস্ট্রেটর ইউজ করছি। ঠিক আছে, এরকম অসংখ্য কাজ আছে। হ্যাঁ, অটোমোবাইল ব্র্যান্ডিং, এই যে একটা গাড়ির ব্র্যান্ডিং, এই যে ব্র্যান্ডিং, এই যে ছবি সহ, ছবির পার্টটা হয়তো ফটোশপে কাজ করে, কিন্তু বাকি কাজগুলো, টেক্সটের কাজগুলো ইলাস্ট্রেটরে করে। এরকম ব্র্যান্ডিংয়ের কাজগুলো করা যেতে পারে। হ্যাঁ, বুকস কাভার, এরকম বইয়ের কাভারগুলো আমরা ডিজাইন করতে পারি ইলাস্ট্রেটরে। ঠিক আছে, তারপর আমরা এখানে আসতেছি ব্রোশিয়ার অ্যান্ড ক্যাটালগ, এই যে এরকম ক্যাটালগ বা ব্রোশিয়ারের যে ডিজাইনগুলো হচ্ছে এরকম, সেগুলো আমরা কিসের মাধ্যমে? ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে পারি। কিন্তু এখানে ইমেজের কাজগুলো কোথা থেকে করবে? এই যে পিকচারের কাজগুলো, এগুলো কিন্তু ফটোশপ থেকে, ছবির কাজগুলো ফটোশপ থেকে করে আনবো, আর লেখা এবং অবজেক্টের কাজগুলো আমরা ইলাস্ট্রেটরে এসে করব। এই যে সিডির কাভার, একটা সিডির যে উপরে যে কাভার প্যাকেটটা থাকে, সেটার ডিজাইনও ইলাস্ট্রেটর থেকে করা হচ্ছে। তারপর হচ্ছে ফ্লেয়ার ডিজাইন। ঠিক আছে, এরকম ফ্লেয়ার ডিজাইনের ক্ষেত্রেও আমরা ইলাস্ট্রেটরকে ইউজ করতে পারি টেক্সটগুলো লেখার ক্ষেত্রে, বাট ছবির কাজটা আমাদেরকে ফটোশপ থেকে করে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে এই যে লোগো ডিজাইন, এই যে এরকম সুন্দর সুন্দর লোগো ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কি ইউজ করতে হবে? আমাদেরকে অবশ্যই ইলাস্ট্রেটর ইউজ করতে হবে। ওকে, এখানে অসংখ্য লোগো আমরা দেখছি, এই যে এগুলো লোগোগুলো কি দেখা যাচ্ছে? এই যে এরকম বিভিন্ন মানে সুন্দর সুন্দর লোগো, যে লোগোগুলো, প্রত্যেকটা লোগোই কিন্তু কোথা থেকে করব? আমরা ইলাস্ট্রেটর থেকে করব, এগুলো আমরা ফটোশপে করব না। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে লোগো ডিজাইন বা ম্যাগাজিন ডিজাইন,
হ্যাঁ, ম্যাগাজিন ডিজাইনের এখানে কোনো স্যাম্পল নেই। পোস্টার ডিজাইন আছে। এরকম পোস্টার ডিজাইনের কাজগুলো ফটোশপ এবং ইলাস্ট্রেটর মিলে আমাদেরকে করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রেস অ্যাডভার্টাইজিং আছে কি? হ্যাঁ, ওই সেম জিনিসগুলোই। তো এরকম বিভিন্ন টাইপের যে কাজগুলো থাকছে এগুলো আমরা কোথা থেকে করব? আমরা এর বাইরেও ইলাস্ট্রেটর বেস আরও বেশ কিছু ভালো কাজ যেমন আমরা দেখাতে পারি। এই যে এরকম একটু ডিফারেন্ট টাইপের শেপগুলো আমরা যেগুলো দেখছি এগুলো কিন্তু ইলাস্ট্রেটরে বানানো। হ্যাঁ, তো এরকম অসংখ্য কাজ, ঈদ কার্ড, গ্রিটিংস কার্ড, এখানে এই কাজগুলো দেখলে তো আরও অত্যাধিক এগুলো এই যে টোটাল বিষয়টা মানে রিবন টাইপের যে বিষয়টা তৈরি করা হয়েছে, হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে কতটা ডিফিকাল্ট, আসলে সহজ। কোথায় তৈরি করা হয়েছে? ইলাস্ট্রেটরে। হ্যাঁ, এই যে এরকম কাজগুলো, এই যে কাজগুলো আমরা দেখতেছি প্রত্যেকটাই আমরা ইলাস্ট্রেটরে করব। এগুলো সব কিছু আমরা ইলাস্ট্রেটরে করতে পারবো। ঠিক আছে, আমরা ইলাস্ট্রেটর কাভার হলে এখানে আমরা যত ধরনের কাজ দেখতেছি সবগুলোই আমরা নিজেরাও বানাতে পারবো। ওকে, তো ঘটনা যেটা বলতেছিলাম যে হ্যাঁ, এরকমভাবে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রত্যেকটা কাজ কিন্তু অসংখ্য অবজেক্টের সমন্বয়। কিভাবে বলি আমি কাজগুলোকে কেন অবজেক্টের সমন্বয় বলেছি এটা কাজে দেখি। এই যে কাজটা একটা ডিজাইন, এটা অবজেক্ট কেন বলা হচ্ছে? এটা অবজেক্ট এই জন্য বলা হচ্ছে যে এই যে পাখিটা বানানো হয়েছে, পাখির মধ্যে কিন্তু সবার নিচে একটা অবজেক্ট, তার উপর একটা ইয়েলো অবজেক্ট, তারপর এটা এরকম বেশ কিছু অবজেক্ট মিলে কিন্তু একটা পাখি তৈরি হলো। তো এইভাবে পুরো ডিজাইনটাই কিন্তু অসংখ্য অবজেক্ট, এখানে কোনো পিকচারের ইউজ নেই। ঠিক আছে, সেই জন্য ইলাস্ট্রেটরকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, হ্যাঁ, ড্রয়িং সফটওয়্যার। তো এর বাইরে আমরা ইলাস্ট্রেটর ওয়ার্ক এই যে এরকম কাজগুলো করতে পারি। এই যে এরকম ডিজাইনগুলো আমরা করব ইলাস্ট্রেটরের মাধ্যমে। এই যে এখানে যে ডিজাইনগুলো দেখছি এগুলো আমরা ইলাস্ট্রেটর দিয়ে করব। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, কার্টুনের ডিজাইনগুলো সব ইলাস্ট্রেটর করব আমরা। ওকে, তারপর হচ্ছে লেভেল ডিজাইন আসতেছে, এরকম বিভিন্ন ধরনের ওই যে প্রোডাক্টের উপরে যে লেভেলগুলো থাকে, এই যে প্রোডাক্টের উপরে যে লেভেলগুলো থাকে, বিভিন্ন ধরনের প্যাকেটের ডিজাইনগুলো, এই যে সব প্যাকেটের ডিজাইনগুলো আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে করে ফেলবো। হ্যাঁ, তারপরে ল্যান্ডস্কেপ, এই যে এরকম বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ টাইপের ডিজাইন, এরকম ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো আমরা ফটোশপের ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা করতে পারি। তো এরকম কাজের স্যাম্পলসগুলো এই জন্য দেখানো হচ্ছে যে আসলে আমি কি করব, আমি যেটা কমপ্লিট করছি, ইলাস্ট্রেটর শিখছি, শেখার পরে আসলে আমরা কি ধরনের কাজ করবো। যে এখানে অসংখ্য লোগোর ডিজাইন, এরকম লোগোর ডিজাইনগুলো আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে পারবো। সে তো ঠিক আছে, আমরা মোটামুটি বুঝলাম যে ইলাস্ট্রেটর দিয়ে আমরা কি করতে পারি। আচ্ছা, এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ। এখন ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা কি সেটা দেখি। ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা হচ্ছে কন্ট্রোল এন, আমরা নতুন একটা ডকুমেন্ট, এখানেও ঠিক সেম কন্ট্রোল এন দিয়ে ওকে দিলে নতুন একটা ডকুমেন্ট আসছে। এটা হচ্ছে ইলাস্ট্রেটর, এটা হচ্ছে ইলাস্ট্রেটর ইন্টারফেস। ঠিক আছে, কি করলাম আবারও দেখাই, এফ প্রেস করে স্ক্রিন মোড চেঞ্জ করে নিলাম। আমাদের কাছে ইলাস্ট্রেটর, যারা আমরা ফটোশপ জানি তাদের কাছে ইলাস্ট্রেটর অনেক ইজি মনে হবে, একেবারে ইজি। ঠিক আছে, কারণটা হচ্ছে যে ফটোশপ জানা থাকলে ফটোশপের ম্যাক্সিমাম ইউজই এখানে আছে, তো সেই জন্য ইলাস্ট্রেটর অনেক ইজি মনে হবে। কেমন পার্থক্য দেখি। ফটোশপে আসলে ফটোশপে আমরা কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম, ডকুমেন্ট নেওয়ার পর এখানে সাইজ কি নিলাম, ইন্টারন্যাশনাল পেপারে যে এখান থেকে আমি A4 সাইজ নিলাম। ওকে, দেন ওকে করলাম, এখানে একটা ডকুমেন্ট আসছে না? আসছে। এবার ঠিক ইলাস্ট্রেটরে যেও আমি সেম করছি, প্রিন্ট ডকুমেন্ট নিয়ে এখান থেকে আমি A4 সাইজের একটা ডকুমেন্টস নিচ্ছি, A4। তার মানে A4 সাইজ তো দুইটা সমান, তাই না? এখানে A4 সাইজ নিলাম, ওখানে A4 সাইজ নিচ্ছি। কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ফটোশপে যেটা হয়, ওই যে সাইজটা নিচ্ছে ওর বাইরে কোনো জায়গা নেই, ওর বাইরে কিন্তু কোনো জায়গা নেই। এই যে জায়গাটা এখানে কোনো কিছু দেখাবে না, দেখাবে না কিন্তু, কারণ আমি যদি এখানে একটা কালার এভাবে অ্যাপ্লাইও করি তো ওই অর্ধেকটাতে কালারটা আসতেছে, বাইরেটাতে কিন্তু আসতেছে না, আসে না। কিন্তু ইলাস্ট্রেটরে কি সুবিধা, আমি যে ডকুমেন্ট সাইজটা নিচ্ছি কিন্তু এইটা, কিন্তু কি হচ্ছে ওর বাইরেও আমি যদি কোনো একটা অবজেক্ট তৈরি করি তাহলে তার বাইরেও সেটা সম্ভব। যেমন এরকম তৈরি করলাম, দেখা গেল কি তার বাইরেও কিন্তু সেটা দেখা যাচ্ছে। ইভেন এটাকে বাইরে নিয়েও আমি রাখতে পারি, বাইরে নিয়ে এটাকে কপি করতে, সব কিছু বাইরে করবো, পরে হয়তো এখানে নিয়ে আসবো। সেটা কে? তাহলে এটা কে হেল্প করছে? ইলাস্ট্রেটর, যে বাইরে। এই জন্য ইলাস্ট্রেটরকে যেটা বলা হয়, ইলাস্ট্রেটর এই জায়গাটাকে, বাইরের যে জায়গাটা, এটার একটা নাম আছে ভিতরের জায়গাটার নাম হচ্ছে আর্টবোর্ড। ভিতরের এই অংশটা যেটা মেইন জায়গা সেটাকে বলা হচ্ছে আর্টবোর্ড, আর তার বাইরের জায়গাটাকে বলা হচ্ছে ওয়ার্ক এরিয়া।
মনে থাকবে? এই বাইরের অংশটুকুকে বলা হচ্ছে ওয়ার্ক এরিয়া, আর ভিতরের জায়গাটাকে বলা হচ্ছে আর্টবোর্ড। তার মানে আমি কোনো একটা ডিজাইন করলে তখন প্রিন্ট হবে কোনটা, যদি আমি ডাইরেক্ট প্রিন্ট দিই প্রিন্ট হবে কিন্তু এতটুকু, আর্টবোর্ডের অংশটুকু প্রিন্ট হবে, ওর বাইরেরটুকু প্রিন্ট হবে। তাহলে এটা কেন রাখছে? এটা ওয়ার্ক এরিয়া হিসেবে, যে কাজ করব পরে এখানে এসে সেট করব। কি বুঝাতে পারছি? কিন্তু ফটোশপে কি হচ্ছে, ফটোশপে যে ওর বাইরে কোনো জায়গা নেই। আচ্ছা, এর বাইরে একটা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা কি? ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে সবচেয়ে বড় আরেকটা পার্থক্য হচ্ছে, ইলাস্ট্রেটরে যখন আমরা কোনো কাজ করতেছি এটাকে চাইলে বড় করা যাবে না। এটাকে চাইলে কি করা যাবে না, বড় তো পরে মুভ করা যাচ্ছে না। ঠিক আছে, এটাকে কি করতে হয়, এখানে যদি কোনো কিছু তৈরি করতে হয় ফটোশপে, তাহলে প্রথমে কি করতে হচ্ছে, একটা লেয়ার নিতে হচ্ছে, একটা লেয়ার নিতে হচ্ছে। এরপর আমি কি করলাম, এখানে একটা সিলেকশন তৈরি করলাম, তারপর এখানে কালার চয়েস করলাম, তারপর কালারটাকে কি করতে হচ্ছে, অ্যাপ্লাই করতে হচ্ছে। কি ঠিক কি না? এটাই তো। তো এখানে যে কি হচ্ছে, তারপরে সেটা মুভ করছে এরকম। আর ইলাস্ট্রেটরে কি করছি, কিচ্ছু করতে হচ্ছে না, জাস্ট আমি কি করলাম, আমি ডাইরেক্ট একটা অবজেক্ট তৈরি করলাম, লেয়ারও নিলাম না, কিছুই না, কিন্তু এটা মুভ টুল দিয়ে কি হচ্ছে, মুভ হচ্ছে। তার মানে কি, এখানে লেয়ার না নিলেও চলছে। আর এখানে কি হচ্ছে, এখানে লেয়ার না নিলে ওটার সাথে, যেমন এটা নেইনি, এটা কি হয়েছে, এটার সাথে এটা মার্জ হয়ে গেছে। তাহলে কি একটু ডিফিকাল্টি আছে নাকি ফটোশপে? আর ইলাস্ট্রেটরে কি সেই ডিফিকাল্টিটা আছে? বুঝা গেছে তো পার্থক্যটা? হ্যাঁ, তার চেয়ে আরও আরেকটা বড় পার্থক্য কি, এটা নেক্সট ক্লাসে আমি সবগুলো জিজ্ঞেস করবো পার্থক্যগুলো কি। এরপরে কি হচ্ছে, পার্থক্য হচ্ছে, এটা আরেকটা মজার পার্থক্য, সেটা হচ্ছে যে এই যে অবজেক্ট আমি তৈরি করছি, এটাকে যখন এর চাইতে বড় করবো তখন কি হবে এটা, হ্যাঁ, কি কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করতে হয়। এরকম বড় করলে কি হচ্ছে, এটা দেখতেছি আমরা, যেটা এন্টার দিলে এটা সাইডগুলো এই যে এরকম আস্তে আস্তে যত বড় করবো, এটা অনেক হাই রেজলিউশন, তো এই জন্য বোঝানো যাচ্ছে না। আমি এটাকে আরও বড় করলে রেজলিউশন অনেক হাই হওয়ার ফলে এটা রেজলিউশনটা হাই হওয়ার ফলে বোঝা যাচ্ছে না। যেমন এরকম না, আমি এরকম নিচ্ছি একটা অবজেক্ট, ডিফারেন্ট টাইপের একটা শেপ নিলাম। এবার এটাকে যখন আমরা বড় করব, সরি লেয়ারে মার্জ হয়ে গেছে, নতুন লেয়ার নিয়ে অ্যাপ্লাই করলাম, এটা ছোট করলাম, আবার বড় যখন করছি তখন সেটা কি হবে, এরকম ফেটে যাবে, এই যে এরকম ঘোলা হয়ে যাবে সাইডগুলো। এটা কি হচ্ছে, এটা হাই রেজলিউশন হওয়ার ফলে এটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু এটার সাইডগুলো যেরকম ফেটে যাবে, বোঝা যাচ্ছে কি, এই যে এরকম ফাটা ফাটা থাকবে। কিন্তু যখন আমরা ইলাস্ট্রেটরে কোনো কিছু তৈরি করব, তখন কি হচ্ছে, যত ছোটই করি না কেন, ঠিক আছে, ইলাস্ট্রেটরে অবজেক্ট তৈরি করলাম, এখন এটাকে কি করছি, সে ছোট করছি, অনেক ছোট করে ফেললাম, ঠিক আছে, আবার এটাকে বড় করলাম, কত বড় করব, কি হবে, এটা কখনোই ফাটবে না। কেন? এটা কি গ্রাফিক্স, ভেক্টর গ্রাফিক্স, তো এটা ফাটবে না। দেখো যত বড়ই করি এটা কিন্তু কিছুই হবে না, ঠিক আছে। তো বিষয়টা এরকমই, যে আমরা যেটা বুঝতেছি এটা কখনোই এটা ফাটবে না। কেন? কারণ এটা ভেক্টর গ্রাফিক্স হওয়ার ফলে এটার মধ্যে সেই কোয়ালিটিটা থাকবে, ম্যাথমেটিক্যালি কাউন্ট করতে পারে। তাহলে রেশিও না, যে কোনোভাবে বড় করলে ভেক্টর গ্রাফিক্স নষ্ট হবে না, কিন্তু রাস্টার গ্রাফিক্স তার নির্দিষ্ট সাইজের চাইতে বড় করতে গেলে তার কোয়ালিটি লস করবে। কি বুঝাতে পারছি? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা এটুকু বুঝে গেলাম। এরপরে ফটোশপে যখন আমরা কাজ করতেছি, এটা তো আমরা দেখলামই যে এরকম বেসিক পার্থক্য, আর বাকি সব তো আছেই। সো আফটার অল যেটা হচ্ছে, যে সবচেয়ে বড় পার্থক্যগুলো হচ্ছে যে ইলাস্ট্রেটরে আমাদেরকে কী হচ্ছে, লেয়ার নিতে হচ্ছে না, আর এখানে লেয়ার নিয়ে কাজ করতে হচ্ছে। আর এখানে যখন একটা কাজ করব অবজেক্ট ওরিয়েন্টেড, সেই অবজেক্টটা তার চাইতে বড় করতে গেলে সেটা ফেটে যাচ্ছে, বাট ইলাস্ট্রেটরে সেটা হচ্ছে না। ইভেন কালার দেওয়ার জন্য সেটা একটা সিলেকশন করতে হচ্ছে, তারপর ওর মধ্যে কালার অ্যাপ্লাই করতে হচ্ছে, আর ইলাস্ট্রেটরে যে তৈরি করলে সেটা অটোমেটিক্যালি তার কালার পেয়ে যাচ্ছে। বুঝে গেছে? সো বেসিক কিছু পার্থক্য আছে যেগুলো আমাদেরকে কি করতে হবে, জানতে হবে, সেভাবে ইউজ করতে হবে। তাহলে এবার ফটোশপ ক্লোজ করে ফেললাম, এবার আমি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। এটা হচ্ছে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরে ঠিক সেমভাবে ফটোশপে যেভাবে বলছিলাম যে এই যে ভাগ ভাগ আছে, প্রথমে একটা পার্ট,
তারপরে একটা পার্ট, তারপরে একটা, এরপরে একটা, এরপরে একটা, এরকম ফটোশপে কিন্তু ভাগ করা ছিল। তো এখানে ভাগগুলো কি, কোনটা কি কাজ করতেছে, এই যে ভাগগুলোর মধ্যে প্রথম পার্টটাকে বলা হচ্ছে সিলেকশন পার্ট। প্রথম পার্টটা কিসের জন্য? সিলেকশন। পরের পার্টটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট। পরের পার্টটা কিসের জন্য? অবজেক্ট তৈরি করার জন্য। বিভিন্ন ধরনের অবজেক্ট বা শেপ তৈরি বা লেখা তৈরি করার জন্য কে হেল্প করছে? এই সেকেন্ড পার্টটা। থার্ড পার্টটা হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে কি? হ্যাঁ, অবজেক্টের শেপ পরিবর্তন করা, অর্থাৎ ছোট বড় করা এবং আদার্স যেগুলো করা, সেটাকে বলা হচ্ছে থার্ড পার্ট, যেটাকে ট্রান্সফর্ম পার্ট বলা হচ্ছে। ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ, তারপরে অর্থাৎ ট্রান্সফর্ম বলতে অবজেক্টের আকার পরিবর্তন। আকার বলতে তার সাইজ, তার অ্যাঙ্গেল, এরকম বিভিন্ন বিষয়গুলো করার জন্য কি হচ্ছে, এটা হেল্প করছে। তারপরের তারপরের পার্টটার নাম কি? এটা হচ্ছে, এরপরেরটার নাম হচ্ছে চার্ট। হ্যাঁ, এটা হচ্ছে চার্ট অ্যান্ড সিম্বল, অর্থাৎ সিম্বলিক কোনো কিছু করার জন্য, সিম্বলিক কোনো কিছু করার জন্য আমাকে এই পার্টটা হেল্প করছে। তারপরের পার্টটা হচ্ছে কালার অ্যাপ্লাই। হ্যাঁ, এই পার্টটা হচ্ছে কালার অ্যাপ্লাইয়ের জন্য, অবজেক্টের মধ্যে বিভিন্ন কালার পরিবর্তনের জন্য আমাকে এই পার্টটা হেল্প করছে। আর তার সবার নিচের পার্টটা হচ্ছে অবজেক্ট ইরেজ আর আদার্স, এটাকে আদার্স বলা হচ্ছে, যে অন্যান্য বিষয়গুলোকে মেনটেন্সের জন্য। তো তাহলে এই যে এতটুকু যদি আমরা বুঝে গেলাম, যেমন এটা সিলেকশন, এটা হচ্ছে অবজেক্ট তৈরির জন্য, এটা হচ্ছে ট্রান্সফর্মের জন্য, এটা হচ্ছে চার্ট বা সিম্বলের জন্য, এটা হচ্ছে কালার অ্যাপ্লাইয়ের জন্য। তো এই যে পার্টগুলো বুঝে গেলাম, তার মানে আমাদের শেখা শেষ। তো এখন তাহলে আমাদেরকে আসতে হবে যে কীভাবে আমরা কাজ করব। তো এখানে দেখছি যে নর্মালি ফটোশপে দেখতাম ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার, আর এখানে সেরকম কিছু নেই। এখানে কি আছে? এখানে হচ্ছে আমরা যখন কাজ করছি, আমরা প্রথমে সিলেকশন, তো প্রথমে এখানে সিলেকশনের কোনো কাজ আছে? এই ডকুমেন্টের মধ্যে কিছুই নেই, তাহলে কি এখানে সিলেকশনের কাজ আছে? সিলেকশন কাকে করব আমি? অবজেক্টই তো নেই, তাহলে সিলেক্ট করব কাকে? হ্যাঁ, তাহলে আগে অবজেক্ট তৈরি করা শিখতে হবে। আগে অবজেক্ট তৈরি করা শিখি, তারপর আমরা সিলেকশনে যেতে পারবো। অবজেক্ট তৈরি করতে বলে সিলেকশন সম্ভব। তাহলে অবজেক্ট তৈরি কে কে হেল্প করবে? প্রথম পার্ট না দ্বিতীয় পার্ট? দ্বিতীয় পার্টটা আমাদেরকে হেল্প করবে অবজেক্ট তৈরি করার জন্য। তো অবজেক্ট তৈরি করার জন্য এখানে অসংখ্য টুলস আছে। কেমন? সবার প্রথমেই পেন টুল, কি ঠিক না? মনে আছে পেন টুল? হ্যাঁ, পেন টুলের অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। ওকে, সো এটা হচ্ছে প্রথমে হচ্ছে পেন টুল, তারপর হচ্ছে টাইপ টুল, তারপর আছে লাইন, শেপ, অবজেক্ট, তারপর ব্রাশ, তারপর হচ্ছে পেন্সিল। এরকম কয়েকটা পার্ট আছে যেগুলো দিয়ে আমরা অবজেক্ট তৈরি করতে পারি। তো আপাতত অন্যগুলো না, যে প্রথমে তো আমরা এটাতে যাই। ঠিক আছে, এটাতে চাপ দিয়ে ধরে রাখলে দেখতেছি এরকম অসংখ্য টুলস আছে। মাউসটা যে এই জায়গায় ছেড়ে দিব, ছেড়ে দিলে এটা আলাদাভাবে এটা চলে আসবে। কয়টা টুল আছে এখানে? 6টা। কীভাবে করছি? এই জায়গায় মাউসটাকে চেপে ধরে রাখতে হবে। ধরে রাখলে সবগুলো আসবে। মাউসটাকে না ছেড়ে দিয়ে মাউসটা ছাড়বো কোথায়? এটার উপরে যে মাউসটাকে ছেড়ে দিব। তাহলে আমরা দেখছি যেখানে টোটাল 6টা টুলস আছে। এই 6টা দিয়ে আমরা কি বানাতে পারি? বিভিন্ন টাইপের শেপ তৈরি করতে পারি। কি কি শেপ এবার দেখি আমরা। শেপগুলো কেমন? যেমন এটা দিয়ে কি হয়? চারকোনা এরকম, তাই না? হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার, অথবা শিপ ধরে রাখলে কি হবে? স্কোয়ার হবে। কি কিছু জানা আছে? শিপ ধরে রাখলে কি হবে? স্কোয়ার টাইপের অবজেক্ট হবে। আর শিপ ছাড়া কেমন হবে? এরকম লম্বা হতে পারে, এরকম লম্বা হতে পারে। ঠিক আছে, আচ্ছা। তারপর একটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এটা আর ওটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, এটার কর্নারগুলো কি থাকছে? রাউন্ড। কেমন? এটা যেটা করলাম এটা এরকম, আর এটা দিয়ে যখন করছি তখন এটার কর্নারগুলো এরকম। তার মানে দুইটার মধ্যে পার্থক্য আছে তো, না? এখানে কর্নারগুলো রাউন্ড, এই জন্য এটাকে বলা হয় রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, তারপরে কি আছে? এটা হচ্ছে ইলিপস। ইলিপস মানে সার্কেল বা গোল। এই যে এরকম ওভালও হতে পারে নর্মালি, আবার এরকম হতে পারে। কিন্তু আমি গোল করব কিভাবে? শিপ ধরে রাখলে, মাউসটা ধরে থাকা অবস্থায় শিপ ধরে রাখলে এটা গোল হবে। ঠিক আছে, তাহলে এটাকে কি বলা হচ্ছে? ইলিপস। তারপরে এটা কি আছে? এটা হচ্ছে পলিগনাল টুল। পলিগনাল দিয়ে যেরকম পলিগন তৈরি করা যায়, এই পলিগনটাকে আমরা কি করতে পারি? এই যে এরকম এরকম পলিগন আছে। আচ্ছা, তারপর এটা হচ্ছে স্টার। এই যে স্টার বানানোর জন্য। আর এটা হচ্ছে ফ্লেয়ার টুল। এই যে এরকম ড্র্যাগ করে এখানে একটা ক্লিক করবে, এটা একটা এফেক্ট তৈরি হবে, এই যে এরকম। ঠিক আছে, এটা এফেক্ট তৈরি হয়। তাহলে আমরা দেখলাম যে আমি কি কি পাচ্ছি? রেক্ট্যাঙ্গুলার, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার, ইলিপস, পলিগনাল, স্টার এবং ফ্লেয়ার। এগুলোর মধ্যে এটা নিয়ে একবার ড্র্যাগ করবো, যতটুকু ড্র্যাগ করবো হবে, তারপর সেকেন্ড একটা ক্লিক করলে এরকম। বোঝা গেছে? আচ্ছা,
তো এখন এই যে টুলসগুলো আছে এগুলো পরিবর্তন আনা যায় কিভাবে? এটা একটা রেক্ট্যাঙ্গুলার, এটা আমি যদি একটা ফিক্স সাইজে চাই যে 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ এরকম, কন্ট্রোল আর প্রেস করি, এটার উপর রাইট ক্লিক করি, এটা ইঞ্চে কনভার্ট করি। আচ্ছা ফাইন, এখন এটা নিয়ে যখন এখানে আমি একটা ড্রাগ না করি, ড্রাগ করলে তো হচ্ছে, আর যদি ফিক্স কোনো সাইজে একটা অবজেক্ট চাই, হ্যাঁ যেমন আমরা একটা ভিজিটিং কার্ড বানাবো, তাহলে ভিজিটিং কার্ডের সাইজ কত হয়? উইথে থাকে 3.2 ইঞ্চ, উইথ অর্থাৎ চওড়া, আর হাইটে থাকে 2 ইঞ্চ, 3.2/2। তাহলে আমার একটা ভিজিটিং কার্ড বানানোর জন্য 3.2/2 একটা অবজেক্ট ওর উপরে তো ডিজাইন করবো, রাইট? তো তখন আমি কি করতেছি, এটা নিয়ে একটা ক্লিক, তখন ড্রাগ করব না, এখানে একটা ক্লিক করবো, তাহলে একটা ডায়লগ বক্স আসবে। তখন আমি উইথে কি লিখবো? 3.2, আর এখানে লিখবো 2 ইঞ্চ, দেন এন্টার। তাহলে কি হলো? এই যে ভিজিটিং কার্ডের একটা সাইজ চলে আসলো। এবার এখানে আমি ডিজাইন করব, ঠিক আছে? তো এটা পরে বুঝবো। এরপর হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এটা কি হচ্ছে? এটা এরকম করছি, কিন্তু এটা রাউন্ডটা একটু বেশি দরকার আমার, আমি তো ড্রাগ করছি তাই না? রাউন্ডটা একটু বেশি দরকার। কি করা যায়? এই কিবোর্ডে আপ অ্যারো ধরে রাখতে হবে, কিবোর্ডে আপ অ্যারোটা ধরে রাখলে এটা আস্তে আস্তে বাড়ছে, আর ডাউন অ্যারো ধরে রাখলে এটা কী হচ্ছে? কমছে। পারা যাবে? কি করছি, নর্মালি ড্রাগ করলাম, কিন্তু এটা আপ অ্যারো ধরলে বাড়বে রাউন্ডটা, আর ডাউন অ্যারো ধরলে এটা কমবে, ঠিক আছে? পারা যাবে? হ্যাঁ, এটা হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে এটা ইলিপস। ইলিপস নিয়ে এরকম, ইলিপসের কোনো পরিবর্তনে শিপ ধরলে এরকম সার্কেল হবে, এটা আমরা জানি। এরপর হচ্ছে পলিগনাল। এটা নিয়ে যখন কাজ করবো তখন এরকম হয়েছে। এটা কয়টা কর্নার আছে? 6টা। আমি কর্নারটা কমাতে চাই, কি করব? ডাউন অ্যারো, ডাউন অ্যারো দিলে কমবে, ঠিক আছে কর্নার, আর এটা আপ অ্যারো দিলে এটা বাড়বে, ঠিক আছে? তারপরে এরকম ট্রায়াঙ্গেলও করতে পারি আমরা, শিপ ধরলে এটা সোজা হবে। ওকে, এরকম ট্রায়াঙ্গেল কোথা থেকে বানালাম? পলিগনাল টুল থেকে। এটা হচ্ছে স্টার। স্টারটা এরকম আছে, আমি যদি কর্নার বাড়াতে চাই সম্ভব, কি প্রেস করব? আপ অ্যারো। তার মানে এটা আপ অ্যারো প্রেস করলে মাউসটা কিন্তু ধরে রাখবো, এরকম না যে এটা ড্রাগ করে ছেড়ে দিয়ে আপ অ্যারো ড্রাগ করবো, এটা তাহলে উপরে নিচে যাবে। আমি কি করতেছি, আমি কিন্তু এটা ধরে যেটাই কাজ করতেছি সেটা হচ্ছে এরকম ড্রাগ করে মাউসটা কিন্তু ধরে রাখছি, মাউস ছেড়ে দিচ্ছি না। ছেড়ে দিলে পরে আর হবে না, মাউসটা ধরে রেখে এটা আপ অ্যারো দিলে বাড়ছে, ডাউন অ্যারো দিলে সেটা কমছে, এরকম স্টার। তারপর মাউসটা ছেড়ে দিব, স্টার। এটাকে মুভ করার জন্য কে হেল্প করবে? যে মুভ টুল, ঠিক আছে? এই যে সিলেকশন টুল এখানে বলে, সিলেকশন টুল দিয়ে যেটাকে সরানো যায়। আচ্ছা, কিরকম? সেগুলো পরে আসতেছি, সবই তো আসবে, বাট সময় করে। হ্যাঁ, স্টার করলাম, তার মানে কি শেপগুলোর মধ্যে পরিবর্তন যে করা যেটা বোঝা যাচ্ছে, তাই না? ইভেন এই স্টারটা ধরে তো আপ দিয়ে ডাউন দিয়ে তো এগুলো বাড়ানো যাচ্ছে। এবার যদি আমি বলি যে কর্নারগুলো লম্বা হবে, তাহলে কন্ট্রোলটা ধরে রাখতে হবে, কন্ট্রোল কি চেপে ধরে এটাকে ড্রাগ করলে যে কর্নারগুলো লম্বা বানানো যায়, ঠিক আছে? এভাবে আমরা কি করতে পারি? শেপের পরিবর্তন আনতে পারি। তার মানে আমরা এই শেপগুলো বানাতে পারবো তো নাকি? আচ্ছা, শেপ বানাতে পারলাম, কিন্তু কালার কিভাবে দিব? এখানে তো অবজেক্ট বানাচ্ছি আমি, তাই না? এখানে অবজেক্ট, বিভিন্ন ধরনের অবজেক্ট বা শেপ তৈরি করলাম। হ্যাঁ, এরকম স্টার বানালাম, এটা পলিগনাল বানালাম, এটা রেক্ট্যাঙ্গুলার বানালাম। তার মানে সবগুলো তো অবজেক্ট বানালাম এখানে, ঠিক না? এখন আমি বলছি এগুলো কালার পরিবর্তন করব কিভাবে? এখানে মনোযোগ দিতে হবে। ইলাস্ট্রেটরে অবজেক্টের কালার দুটা, একটা হচ্ছে অবজেক্ট ফিল কালার, আর একটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল কোনটা, স্ট্রোক কোনটা হতে পারে? ফিল হচ্ছে ভিতরে, অবজেক্টের ভিতরের অংশকে বলা হয় কি? ফিল। এই যে অবজেক্টের যে কোনো অবজেক্টের ভিতরের অংশটাকে বলা হচ্ছে ফিল, আর এই যে বর্ডারটা দেখা যাচ্ছে এটাকে কি বলা হচ্ছে? স্ট্রোক। মনে থাকবে? ঠিক সেমভাবে এখানে দুইটা কালার আছে, একটা ফিল, একটা স্ট্রোক। তার মানে আমি এই অবজেক্টটা সিলেক্ট করলাম, আমি এর ভিতরের কালার পরিবর্তন করব, তাহলে ক্লিক করবো কোথায়? নিচেতে না উপরে? উপরে। এটাতে ক্লিক করলে ডাবল ক্লিক করতে হবে, একটা ক্লিক হবে, ডাবল ক্লিক করব, একটা ডায়লগ বক্স আসবে। এরপর আমি এটার কালার কি চাচ্ছি, আমি বলতেছি এটা আমি ব্লু কালার করব বা গ্রিন করব, হ্যাঁ, বা আমি এরকম সিলেক্ট করলাম, তারপর এটা দিয়ে ওকে দিলাম, তার মানে কি এটা ব্লু হয়ে গেছে। এবার এটার স্ট্রোকটাকে আমি হয়তো ইয়েলো বানাবো, তাহলে কি করব? স্ট্রোকে ডাবল ক্লিক করব, করার পর আমি এখানে স্ট্রোকের কালারটা এরকম দিয়ে ওকে দিলাম, তার মানে এটা এরকম হলো। কি পারা যাবে তো না? আচ্ছা, আমি যদি বলি যে এটার স্ট্রোক কালারটা আমি চাচ্ছি না, স্ট্রোকে কালারই থাকবে না, তাহলে কি করা যায়? এটার স্ট্রোকে কালারই থাকবে না, তাহলে কি করব? না, হোয়াইট কেন দিব? এই যে স্ট্রোকটা সিলেক্ট করে, স্ট্রোকে সিলেক্ট করব আগে, করার পরে স্ট্রোকটাকে নান করে দিব, তাহলে স্ট্রোক চলে গেছে। আর এখানে বলতেছি যে এটার ফিল কালারটা চাচ্ছি না, ভিতরে কালারটা চাচ্ছি না, তাহলে কি করব? কিভাবে তুলে দিব? সিলেক্ট করে এখানে নানে দিলে হবে না, কি করব? এখানে সিলেক্ট করে নানে প্রেস করলে হবে
না, আগে ফিলটা সিলেক্ট করতে হবে, কারণ কাকে নান করব তাকে সিলেক্ট করে তারপরে নানে প্রেস করব। কি মনে থাকবে? হ্যাঁ, সহজ বিষয়। তার মানে আমি অবজেক্টে দেখ, এটা নান হয়ে যাওয়ার পর ফলে কি, এটা ভিতর দিয়ে নিচেরটা দেখা যাচ্ছে, তাই না? এটা তো স্বাভাবিক। ঠিক আছে, তাহলে আমরা অবজেক্টে ফিল কালার, স্ট্রোক কালার কীভাবে সেটা জানলাম, অবজেক্টের স্ট্রোক কীভাবে তুলে ফেলবো, ফিল কীভাবে তুলবো সেগুলো জানলাম না? পারা যাবে তো? এই পারা যাবে? যাবে। ওকে, সি, তাহলে আমরা প্রথম স্টেপে কি দেখলাম, কীভাবে অবজেক্ট তৈরি করব। দ্বিতীয় স্টেপে দেখলাম অবজেক্টের কালার কিভাবে অ্যাপ্লাই করব। ঠিক আছে, এবার থার্ড নাম্বার স্টেপে আমরা দেখব কিভাবে অবজেক্টের ট্রান্সফর্ম ফাংশন, অর্থাৎ মানে সিলেকশন পার্টটা কিভাবে কাজ করে। এবার অবজেক্টে অবজেক্ট বানাতে পারছি, কিন্তু এই অবজেক্টগুলোতে এই সিলেকশনটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে দেখতে হবে। কি দেখতে হবে না? হ্যাঁ, কারণ প্রথমে সিলেকশন এই জন্য দেখাতে পারিনি, কারণ অবজেক্ট না থাকলে সিলেক্ট করব কাকে? এখন তো অবজেক্ট আছে নাকি, বেশ কয়েকটা অবজেক্ট আছে, এখন আমরা সিলেকশন দেখাতে পারবো না। অবজেক্ট কপি করা যায় কিভাবে জানো? অবজেক্ট কপি করা যায় কিভাবে? অল্টার ধরে, এই যে অল্টার ধরে ড্র্যাগ করলে, এই যে আমরা এই পাওয়ার পয়েন্টে কন্ট্রোল ধরে ড্র্যাগ করছিলাম, কপি হতো, তাই না? আর ইলাস্ট্রেটর এবং ফটোশপে হচ্ছে অল্টার ধরে। হ্যাঁ, এরকম অল্টার ধরে ড্র্যাগ করলে কপি হয়। এবার আমরা সিলেকশন টুলগুলো তাহলে বুঝি, ওখানে অনেকগুলো অবজেক্ট আছে। এবার আমাদের পার্ট হচ্ছে সিলেকশন টুলগুলো বোঝা। সিলেকশনের মধ্যে প্রথম যে সিলেকশনটা, এটার নাম হচ্ছে সিলেকশন টুল, প্রথমটার নাম। এটা ফটোশপে কি বলা হতো? এটাকে মুভ টুল। তোমার তো মনে হচ্ছে আজকে নতুন ক্লাসে আসছো, পরীক্ষা দিছিলা, আসছো কেন তুমি ক্লাসে? তোমার ক্লাস অফ করে দিব আমি। যখন ইচ্ছা ক্লাসে আসবা আর যখন ইচ্ছা যাবা, এই এখানে না। ক্লাসের ফি দিতে পারো, টাকা দিতে পারো, বাট এখানকার ক্লাসগুলো করতে হবে আমাদের মতো করে। সি, তো এখানে যেটা বলছিলাম যে এখানে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সিলেকশন টুলসে আমাদের এখানে সিলেকশন টুলটা কাজ করছে, এখানে সিলেকশন টুল নামে, ওখানে হচ্ছে মুভ টুল নামে। তো এখানে আমরা যেটা করি, সিলেকশন টুলে কি করা যাচ্ছে, এখানে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে যতটুকু এরিয়া দেখায় দিব, ঠিক ততগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। অবজেক্টটা যদি যেমন এরকম ড্র্যাগ করলাম, এই অবজেক্টগুলো অর্ধেক অংশ এভাবে দেখানো হয়েছে, এগুলো সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে যে কোনো অবজেক্টের উপরে একটু গেলেই সেই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, প্রথমত। সেকেন্ড হচ্ছে, সিলেকশন টুল দিয়ে আমরা অবজেক্টগুলোকে কী করতে পারি? শুধু সিলেক্ট করতে পারি নাকি মুভ করতে পারি? মুভ করতেও পারি, অর্থাৎ সরাতেও পারি। কোন টুল দিয়ে? যেটা আমি করতাম, আমি যখন প্রথম ইলাস্ট্রেটর শিখছি তখন কী করতাম জানো? এরকম অবজেক্ট বানাইছি কি দিয়ে? এই টুলটা দিয়ে। এখন আমার সিলেক্টেড কোন টুল? এটা ইলিপস টুল। আমার সিলেক্টেড টুল কোনটা? ইলিপস। এখন আমি এটা দিয়ে ইলিপস টুলের কাজ কি? ইলিপস বানানো। এখন আমি করতাম কি, প্রথম যখন শিখছি ইলিপস বানাইছি এটা দিয়ে, আবার এটা দিয়ে আবার সরাতে যাচ্ছে। তো এটা দিয়ে যখন সরাতে যাচ্ছে বারবার শুধু অবজেক্টই তৈরি হচ্ছে। হ্যাঁ, তো আমার তো মাথায় আসা উচিত ছিল যে এটা দিয়ে সরালে তো হবে না, সরানোর জন্য আমার কে হেল্প করবে? সিলেকশন টুল। তখন আমাকে সিলেকশন টুলে চলে যেতে হবে। আমি কি বুঝাতে পারিনি? তাই তো হওয়া উচিত। আমি এটা দিয়ে যখন তৈরি করবো একটা অবজেক্ট, এটা একটা তৈরি হওয়া মানে এটা ছেড়ে দিবে যে ওয়ার্ডের মতন, তা কিন্তু না। ওয়ার্ড এক্সেলে কী হয়, যখন একটা বানালাম তা অটোমেটিক সে বানানোর পরে আবার সিলেকশন টুলে চলে যায়। এখানে কিন্তু তা না, এখানে যতক্ষণ এই টুলটা সিলেক্ট হয় ততক্ষণ শুধু সেটাই হবে। তার মানে আমি যখন অবজেক্টটা সরাবো তখন কোন টুল সিলেক্ট করব? সিলেকশন টুল। সিলেকশন টুলে চলে যেতে হবে, যে তারপরে এটাকে সরাতে হবে। হ্যাঁ, এটাই হওয়ার কথা। হ্যাঁ, আমার সাথে এরকম হয়েছিল, সেই জন্য আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করলাম। ওকে, তো এখানে এরকম, তো আমরা যেন এরকমটা না করি। ঠিক আছে, আবার অনেক সময় যেটা করি সেটা হচ্ছে কি, এরকম স্ট্রোকে কি কোনো কালার আছে? এখন নেই। ফিলের মধ্যে আমরা নান করে দিতে পারি। করছি, দুইটাই নান হয়েছে না? এবার আমি অবজেক্ট তৈরি করতেছি, এখানে ক্লিক করতেছি, অবজেক্ট হাওয়া। হ্যাঁ, কি ব্যাপার, এখানে অবজেক্ট তো তৈরি করছি কিন্তু অবজেক্ট থাকতেছে না কেন? অবজেক্ট কিন্তু পুরো ডকুমেন্ট ভরে গেছে, কিন্তু কেন দেখা যাচ্ছে না বলো তো? কারণ অবজেক্টগুলোর মধ্যে তো কালার নেই, স্ট্রোকও নেই, ফিলও নেই। তো দ্যাটস ওয়াই যেগুলো যদি সিলেক্ট করে আমি যদি এখানে ফিল কালার দিই, তাহলে কিন্তু আবার সব দেখা যাবে, যাচ্ছে না তখন? তার মানে এরকম কনফিউশনও তৈরি হতে পারে, সেটার জন্য আগে থেকেই এগুলো আমার সাথে হয়েছিল এরকম, তো সেই জন্য এগুলো শেয়ার করছি।
আচ্ছা, তো যেটা বলছিলাম যে সিলেকশন টুলের কাজ কি কি সেটা আমরা বুঝে নিই। একটা সিলেকশন টুল দিয়ে কী কী সম্ভব? এই সিলেকশন টুল দিয়ে অবজেক্ট সিলেক্ট করা সম্ভব, অবজেক্ট মুভ অর্থাৎ পজিশন চেঞ্জ করা সম্ভব, অবজেক্টকে ছোট বড় করা সম্ভব। কেমন? এই যে এখানে ধরে আমরা এটাকে ছোট বড়, শিফট ধরে এরকম ছোট বড়, বা শিফট অল্টার ধরে এরকম, শিফট অল্টার ধরে করলে সেন্টার থেকে ছোট বড় হবে, আর শিফট ধরে শুধু শিফট ধরে করলে এক সাইডে এরকম ছোট বড় হবে। তার মানে কি সিলেকশন টুল দিয়ে অবজেক্ট ছোট বড় করাও সম্ভব, সিলেকশন টুল দিয়ে অবজেক্ট মুভ করাও সম্ভব, সিলেকশন টুল দিয়ে অবজেক্ট কী করা যায়, কপিও করা সম্ভব। কেমন? সিলেকশন টুল অবজেক্ট কপি করা সম্ভব? সম্ভব। কিভাবে? অল্টার ধরে, অল্টার ধরে অবজেক্ট মুভ করলে কি হয়? অবজেক্ট কপি হয়। আর সিলেকশন টুল দিয়ে আর কি সম্ভব? সিলেকশন টুল দিয়ে অবজেক্ট রোটেট করা সম্ভব। যেমন এই অবজেক্ট আনলাম, এটাকে এই যে কর্নারে ধরলে কি হবে? এই যে কর্নারে ধরলে এটা এই যে এরকম রোটেটও সম্ভব। কিভাবে রোটেট হচ্ছে? আবারও বলি, যেমন এটা একটা অবজেক্ট, কীভাবে রোটেট হবে? এই অবজেক্টটা ধরছি, ধরার পরে এখানে এই যে কর্নারে গেলে এই যে এই নর্মালি হবে না, এই সাইডে চলে গেলে এরকম অ্যারো হয়ে যাবে, দেন আমি এটাকে ঘুরালে এটা ঘুরবে। তার মানে সিলেকশন টুল দিয়ে অবজেক্ট রোটেট করাও সম্ভব। ঠিক আছে? তাহলে কি কি সম্ভব সেটা কিন্তু লিখে নিতে হবে। যেগুলো যেগুলো সম্ভব সেগুলো আমি বলে ফেললাম, এখন সেগুলো পরে নিজে বাসায় যেয়ে ওগুলো শুনে লিখে নিতে হবে যে কি কি সম্ভব। তার মানে সিলেকশন টুল পার্ট ক্লিয়ার। সিলেকশন টুল, এবার আসি ডাইরেক্ট সিলেকশন টুল। এবার ডাইরেক্ট সিলেকশন টুল কী করছে সেটা আমরা দেখি। যে ডাইরেক্ট সিলেকশন যেটা হেল্প করছে সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্টের যে কোনো অংশকে সিলেক্ট করা যেতে পারে। সিলেকশন টুল দিয়ে কী হয়? অবজেক্ট পুরোটা সিলেক্ট হয়। আর ডাইরেক্ট সিলেকশন টুল কী হেল্প করবে? আমাদের অবজেক্টের যে কোনো অংশ, যেমন এই ডাইরেক্ট সিলেকশন টুল যখন এখানে সিলেক্ট করলাম তখন অবজেক্টের এই অংশটুকু সিলেক্ট হলো। এবার আমরা যদি এটা ট্রান্সফর্ম করি তাহলে শুধুমাত্র এটাকে বাড়ানো যায়। কি বোঝা গেছে? নর্মালি সিলেকশন টুল দিয়ে কী হতো? এই সিলেকশন টুল দিয়ে অবজেক্টে পুরোটা সিলেক্ট হতো, তখন যদি আমি এটাকে এভাবেও বাড়াতাম তাহলে কী হতো? পুরোটা বাড়ছে এরকম, ঠিক না? হ্যাঁ, কিন্তু এখানে কি হচ্ছে? ডাইরেক্ট সিলেকশন টুল অবজেক্টের যে কোনো অংশ, অর্থাৎ এবার ড্রাগ করে এই যে পয়েন্ট দুটো সিলেক্ট করলাম, এবার এই পয়েন্টের উপরে, ঠিক পয়েন্টের উপরে ধরে এটাকে ড্রাগ করলে এই দুইটাই শুধু মুভ করছে। বুঝা গেছে? তাহলে অবজেক্টের যে কোনো অংশকে সিলেক্ট করার জন্য কে হেল্প করছে? ডাইরেক্ট সিলেকশন টুল। এই যে পয়েন্ট ধরে, এটা আমরা ফটোশপে দেখছিলাম না? কোথায় দেখছিলাম? পাথ তৈরি করার পরে পাথের পয়েন্টগুলোকে এডিট করার জন্য, রাইট? ডাইরেক্ট সিলেকশন টুল। আচ্ছা, তো এখানেও এরকমভাবে আমরা একটা শেপকে পরিবর্তন করতেছি। ডাইরেক্ট সিলেকশন টুল হচ্ছে অবজেক্টের যে কোনো অংশকে সিলেক্ট করার জন্য। ওকে, ঠিক আছে। তো সেখানে মাথায় রাখতে হবে যে আমাকে পয়েন্টটাকে ক্লিক করে নিই, যেমন এরকম সিলেক্ট করলাম, তাহলে এই পয়েন্টের উপরে ক্লিক করে দেন এটাকে ড্র্যাগ করতে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ডাইরেক্ট সিলেকশন টুল কীভাবে হেল্প করছে। এবার দেখবো ম্যাজিক ওয়ান টুল। এটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান, WAND, ম্যাজিক ওয়ান টুল। এটা কি করে? ম্যাজিকের মতো কাজ করবে। কীরকম? ম্যাজিক ওয়ান টুল ফটোশপে অলরেডি আমরা দেখছিলাম। কি কাজ করে ম্যাজিক ওয়ান টুল? কি কালার দিচ্ছে? যেই কালারে ক্লিক করবো ওই কালারটা পুরোটাই, ওই রকম কালারগুলোকে পুরোটাকে সিলেক্ট করবে। আর এখানে কি করবে তাহলে? এখানেও তাই, যে অবজেক্টের কালারের উপরে ক্লিক করবো ওই কালার যতগুলো আছে সবগুলোকে সিলেক্ট করে ফেলবে। তার মানে আমি চাচ্ছি এখানে যতগুলো গ্রিন অবজেক্ট আছে সবগুলো সিলেক্ট করতে, তাহলে ম্যাজিক ওয়ান টুল দিয়ে যে কোনো একটা গ্রিনে প্রেস করলে কি হচ্ছে? যতগুলো গ্রিন অবজেক্ট আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে? আবার এখানে যখন ক্লিক করলাম তখন এগুলো সব, রেডে ক্লিক করলে রেড সব। তার মানে একটা ডকুমেন্টের মধ্যে আমি যদি সিমিলার কালার যতগুলো থাকবে সবগুলোকে সিলেক্ট করতে চাই তাহলে ম্যাজিক ওয়ান টুল ইউজ করতে পারি। কি ক্লিয়ার? হ্যাঁ, তারপরে কি আছে? লেসো টুল। লেসো টুল কী হবে? লেসো টুল হচ্ছে কলমের মতোই কাজ করবে। এটা ফটোশপ আমরা দেখছি যে ফ্রি হ্যান্ড সিলেকশন, যেভাবে হাত ঘুরাবে এখানে তাই। এখানে এই যেভাবে মনে করো যে এটা দিয়ে যদি এভাবে করি তাহলে কী হচ্ছে? একটা সোজাসুরি যা পাচ্ছে তা নিচ্ছে। আর লেসো টুলটা কী হচ্ছে? এই যে হাত ঘুরায়, এভাবে এদিক দিয়ে গেলাম, এদিক দিয়ে গেলাম, এভাবে গেলাম, হ্যাঁ, তারপরে এদিক দিয়ে এভাবে গেলাম, যে এভাবে যে এভাবে বেরোয়। তার মানে ওই যেই বর্ডারগুলোকে সে পাইছে ওগুলোকে কিন্তু সে সিলেক্ট করছে। হ্যাঁ, তাহলে এগুলো কালার চেঞ্জ করলে শুধু ওগুলোরই কালার চেঞ্জ হবে। বুঝা গেছে? তাহলে আমরা এটা লেসো টুল দিয়ে কী করছি? সেই যেভাবে হাত ঘোরাবো ঠিক সেভাবে ওই জায়গাগুলো, যেই জায়গাগুলো দিয়ে উপর দিয়ে আমি নিয়ে যাচ্ছি সেই জায়গাগুলোই শুধু সিলেক্ট হচ্ছে অসংখ্য অবজেক্টের মধ্যে। কি বুঝা গেছে? হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে সিলেকশন টুলস কি কাজ করে এবং অবজেক্ট কীভাবে বানাতে হয়, কালার কীভাবে অ্যাপ্লাই করতে হয়। কি কি দেখলাম তাহলে? অবজেক্ট বানানো, কালার অ্যাপ্লাই, সিলেকশন টুলের ব্যবহার,
তিনটা বিষয় কি ক্লিয়ার হয়েছে? আমরা কি কি করতে পারবো তাহলে? অবজেক্ট বানাতে পারবো, কালার অ্যাপ্লাই করতে পারবো, এবং কি করতে পারবো? সিলেকশন করতে পারবো। হ্যাঁ, তিনটা কাজ জেনে গেছি। এবার আমরা দেখব অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ মানে কি? অ্যারেঞ্জ মানে কি? সাজানো, সুনির্দিষ্ট, কি জানি বলে। হ্যাঁ, তো এখানে অ্যারেঞ্জ করা বলতে, যেমন আমি একটা অবজেক্ট তৈরি করলাম, সবার প্রথম যে অবজেক্টটা তৈরি করবো সেটা কিন্তু সবার পিছনে হবে। তার উপরে যখন আরেকটা কালার দিয়ে এবার আরেকটা অবজেক্ট তৈরি করলাম, সেটা কিন্তু তার উপরেই হবে। তারপরে আরেকটা অবজেক্ট তৈরি করলাম এরকম, এটা কিন্তু তার উপরে হচ্ছে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা কি বোঝা যাচ্ছে কি হচ্ছে এখানে? দেখা যাচ্ছে অবজেক্টগুলো দেখা যাচ্ছে। এটা কি, কার উপরে কে আছে? সবার নিচে কোনটা আছে? সব সার্কেলটা, তার উপরে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা, তার উপরে পলিগন ট্রায়াঙ্গেলটা, তার উপরে স্টারটা, নাকি? তার মানে কি বুঝলাম? প্রথম অবজেক্টটা সবার নিচে, তার উপর অবজেক্ট তার উপরে, এভাবে স্টেপ বাই স্টেপেই অবজেক্টগুলোকে থাকেন স্বভাবত। এখন আমি যদি বলি যে না, এই অবজেক্টটা সবার নিচে চলে যাবে, ওইটা উপরে আসবে, এই যে উপরে নিচে নিয়ে যাওয়ার বিষয়টা, এটা কে হেল্প করবে? অ্যারেঞ্জ। যেমন আমি হঠাৎ করে বলছি এই গ্রিন অবজেক্টটা কী হবে? এটা সবার নিচে চলে যাবে। গ্রিনটা কী হবে? সবার নিচে যাবে। তাহলে কী হবে? তখন সেটা সিলেক্ট করার পরে অবজেক্টটা সিলেক্ট করবো কী দিয়ে? সিলেকশন টুল দিয়ে। সিলেক্ট করার পর রাইট ক্লিক করে কী দিব? অ্যারেঞ্জ। এখানে 4 ধরনের অ্যারেঞ্জ আছে। কয় ধরনের অ্যারেঞ্জ আছে? 4 ধরনের। কী কী? ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। তার মানে কী হবে? সেন্ড টু ব্যাক দিলে কী হবে? সবার নিচে চলে যাবে। সেন্ড টু ব্যাক দিলে সবার নিচে যাবে। আচ্ছা, আর যদি এটা সিলেক্ট করে, এটা কয় নাম্বার স্টেপে আছে? 1 2 3 নাম্বার, নাকি? সেন্ড টু ব্যাক মানে কি? সবার নিচে যাওয়া। তাহলে এবার এটাকে যদি আমি সেন্ড টু ব্যাক না দিই, এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড দিই, তাহলে কি হবে? একটা নিচে যাবে। সেন্ড টু ব্যাক মানে যতগুলো অবজেক্ট থাকবে সবার নিচে, আর সেন্ড টু ব্যাক মানে সিলেক্টেড অবজেক্ট কী হবে? তার একটা অবজেক্ট নিচে যাবে। তার মানে এ কার নিচে যাবে? সার্কেলের নিচে, রাইট? সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলে একটা স্টেপ নিচে গেছে। আচ্ছা, আর আমি যদি বলি এই অবজেক্টটা সবার এই অবজেক্টটা এক স্টেপ, কি বলে, সরি, আমি বলি এটা আবার এক স্টেপ উপরে আসবে, তাহলে কি করব? এটা এক স্টেপ মানে এটার উপরে আবার চলে আসবে, তাহলে কি করব? রাইট ক্লিক করে অ্যারেঞ্জ কি করা যেতে পারে? ব্রিং টু ফরওয়ার্ড। ব্রিং টু ফরওয়ার্ড মানে কি? এক স্টেপ উপরে ওঠা। ব্রিং টু ফরওয়ার্ড, এক স্টেপ উপরে আসছে। আর আমি যদি বলি এটা সবার উপরে আসবে, এটা, তাহলে কি দিব? কোনটা দিব? সবার উপরে আসবে। কোনটা দিব? সবার উপরের জন্য ব্রিং টু ফ্রন্ট। তার মানে কি 4টা বোঝা গেল? ব্রিং টু ফ্রন্ট দিলে সবগুলোর উপরে চলে আসে। তাহলে এখানে 4টা অপশন। তাহলে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে? ব্রিং টু ফ্রন্ট মানে সিলেক্টেড অবজেক্ট সবার উপরে, সেন্ড টু ব্যাক মানে সিলেক্টেড সবার নিচে, ব্রিং ফরওয়ার্ড মানে এক স্টেপ উপরে, আর সেন্ড ব্যাকওয়ার্ড মানে এক স্টেপ নিচে। ক্লিয়ার? অ্যারেঞ্জ ফাংশন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা অবজেক্ট তৈরি করবো যে কোনো সময় উপরে নিচে নিতে হবে এরকমভাবে। তো এগুলো আমাদের কাছে ক্লিয়ার যে কীভাবে আমরা অ্যারেঞ্জ ইউজ করব, কীভাবে অবজেক্টগুলোকে অ্যারেঞ্জ করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যারেঞ্জ ফাংশন আমাদের জন্য ক্লিয়ার হলো। এখন আমরা যেটা করব, ঠিক আছে, অ্যারেঞ্জ হয়ে গেল। তারপরে কোনো কিছু করার পরে এটাকে গ্রুপ করা, হ্যাঁ, সেটা হচ্ছে কন্ট্রোল জি। এটা একটা অবজেক্ট তৈরি করলাম, এর উপরে এখানে আরেকটা অবজেক্ট দিলাম, তারপরে এর উপর আরেকটা অবজেক্ট এরকম দিলাম, তারপরে এর পাশ থেকে এখানে আরেকটা অবজেক্ট দিলাম, হ্যাঁ, তারপরে এখান থেকে আমি হ্যাঁ এরকম করলাম। তারপরে আবার এর উপরে এখান থেকে এরকম অবজেক্ট দিলাম, আবার এটাকে কপি করে এই পাশ থেকে আরেকটা এখানে দিলাম। ঠিক আছে, তো এখন এগুলো যদি আমি কালার দিই, কালার কীভাবে দিব? কালার তো আমরা জানি, ঠিক না? যেমন এটা সিলেক্ট করলাম, তারপরে এখানে যে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে কালার চুজ করতে পারি, যে কোনো কালার যখন এখানে দিব। হ্যাঁ, এটা সিলেক্ট করার পরে দুইটা শিফট কি দিয়ে সিলেক্ট করলাম, এটা একটা ক্লিক করে শিফট ধরে এটাতে ক্লিক করলাম, এটা সাদা করবো, এখানে ডাবল ক্লিক করে এটাকে ক্লিক করে দিলাম, সাদা করে দিলাম। হ্যাঁ, সো এরকম উল্টো কালার, তাই না?
তারপরে এখানে কি করব, এখানে আরেকটা অবজেক্ট যখন তৈরি করব, এখানে এটাকে কালো করে দেব। ঠিক আছে, তারপর এখানে সিলেক্ট করে এটাতে আমি লাল কালার দেব। ঠিক আছে, এভাবে কি হচ্ছে, এই যে বিষয়গুলো এখন যখন একটা কমপ্লিট কিছু হচ্ছে, তখন আমি এটাকে কী করবো, একটা গ্রুপ করবো। তখন আমি এটাকে সিলেক্ট করবো, পুরোটাকে সিলেক্ট করে এটাকে রাইট ক্লিক করে এরকম গ্রুপ দিতে পারি। তাতে করে কী হলো, এখন পুরোটা একসাথে মুভ করছে। আবার যখন এসে এটা আলাদা করবো, তখন এটা রাইট ক্লিক করে এটাকে আনগ্রুপ দিব, তখন আবার এটা আলাদা হয়ে যাবে। বুঝা গেছে? সো যেটা বোঝাতে যাচ্ছে সেটা হচ্ছে এই ফাংশনগুলো দিয়ে আমরা কিছু একটা বানাতে পারি। এই ফাংশনগুলো দিয়ে আমরা নিজের মতো করে প্র্যাকটিস করতে পারি। ওকে, সো লেয়ারের কোনো প্রয়োজন নেই, লেয়ারের হেডেক নেই, শুধু তৈরি করে যাব। তো এখন কাজটা কি, কাজটা হচ্ছে এখানে যতগুলো অবজেক্ট আছে, এই যে শেপগুলো বিভিন্ন ধরনের অবজেক্ট আছে, এটাতে ক্লিক করে এটাকে বের করে আনবো। বের করে এনে এটা ক্লোজ করে দিই। বের করে এনে করবো কি, এই সমস্ত অবজেক্টগুলো তৈরি করে একটা একটা করে তৈরি করে একটার উপরে একটা বসে বসে একটা কিছু বানাবো। পারা যাবে? আর যারা পেন টুল জানো তারা তো পেন টুল তো জানো, পেন টুল দিয়ে তো অনেক কিছু বানানো যেতে পারে। একটা পা বানানোর জন্য একটা পেন টুলই তো যথেষ্ট নাকি? এরকম একটা পা বানানোর জন্য একটা পেন টুলই যথেষ্ট। ঠিক আছে, হ্যাঁ কোনটা শেপ মোড বলতে? না, হ্যাঁ এটা শেপ, এখানে পাত টাত কিছু নেই না। ঠিক আছে, নিজের মতো করে ক্যারেক্টার বানাবা। ডিফারেন্ট ডিফারেন্ট শেপ তৈরি করার চেষ্টা করো। ওকে, সো এরকমভাবে বিভিন্ন ধরনের ক্যারেক্টার বানানোর চেষ্টা করো, তারপরে দেখা যাবে। ওকে, এগুলো দিয়ে কালার টালার দিয়ে এক এক টাইপের শেপ তৈরি করো। ঠিক আছে তাহলে।